আজকে আমরা আলোচনা করব দ্য হায়ারার্কি অফ কন্ট্রোলস নিয়ে। হায়ারার্কি অফ কন্ট্রোলস হচ্ছে রিস্ক কন্ট্রোলের যে ধাপগুলো আছে বা যে পদ্ধতিগুলো আছে এগুলোর একটা র্যাঙ্কিং পদ্ধতি। মানে এগুলোকে একটা র্যাঙ্কিং করা। যেমন এখানে আমরা যেমনটা দেখতেছি যে আমাদের রিস্ক কন্ট্রোলের যে পদ্ধতিগুলো আছে এগুলোকে 5টা ধাপে র্যাঙ্কিং করা হয়েছে। এর ভিতর প্রথম ধাপ হচ্ছে ইলিমিনেশন, দেন সাবস্টিটিউশন, দেন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এবং সব শেষে হচ্ছে পিপিই। এখানে হচ্ছে মূলত 5টি ধাপে এই রিস্ক কন্ট্রোলটা দেখানো হয়েছে। কিন্তু অনেক জায়গায় এখানে 5টার পরিবর্তে 6টা, কোনো কোনো জায়গায় 7টা বা 8টা 9টা এরকম বিভিন্ন ভাবে এই র্যাঙ্কিং গুলো করা হয়। কিন্তু এখানে আমরা মূলত হায়ারার্কি অফ কন্ট্রোলে 5টা স্টেপ দেখালাম। এর কারণ হচ্ছে আইএসও 45000 অন যেটা আছে সেখানেও আমাদের 8 নম্বর ক্লোজে এই ধরনের র্যাঙ্কিং এর কথাই বলা আছে। এছাড়া হচ্ছে নিওস এবং ওর সাথে এই ধরনের র্যাঙ্কিং এর কথাই বলা আছে, যার কারণে আমরা হচ্ছে হায়ারার্কি অফ কন্ট্রোল যেটা আছে সেখানে আমরা এই 5টা ধাপে রিস্ক কন্ট্রোলটা করতে পারি বা ওইভাবে হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসে সেফটিটা ইনশিওর করতে পারি। তাহলে আমরা যেটা দেখলাম যে রিস্ক কন্ট্রোলের প্রথম ধাপ হচ্ছে ইলিমিনেশন। ইলিমিনেশন মানে কি? ইলিমিনেশন মানে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। যেমন আমাদের ওয়ার্ক প্লেসে বিভিন্ন কাজে বা বিভিন্ন দরকারে আমাদের ওয়ার্ক এট হাইটে কাজ করতে হয়। এখন ওয়ার্ক এট হাইট মানেই হচ্ছে একটা হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি। সেখানে যে কোনো সময় উপর থেকে পড়ে গিয়ে বা উপর থেকে কোনো অবজেক্ট পড়ে নিচে যারা থাকবে তাদের কোনো ক্ষতি হতে পারে। তাহলে আমরা যদি কোনোভাবে গ্রাউন্ড থেকে কাজটা করে নিতে পারি, তার মানে আমরা হাইটে উঠবোই না। দ্যাটস ইজ দ্যাটস কল্ড ইলিমিনেশন, কারণ আমরা হাইটের কাজটাকেই বাদ দিয়ে দিলাম। দেন আমরা কি করতে পারি, যেমন আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় যেগুলো প্রচুর নয়েজ তৈরি করতেছে। তাহলে আমরা যদি কোনোভাবে কাজটা করে নিতে পারি ওই ধরনের নয়েজ ইকুইপমেন্ট ছাড়া বা কোনো প্রসেসের মাধ্যমে যেখানে কোনো ধরনের নয়েজ হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে একটা ইলিমিনেশন। অথবা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করতে হয়। যেমন ফর এক্সাম্পল বলতে পারি যে আমাদের ফসলের জমিতে কীটনাশক দিতে হয়। সো কীটনাশক একটা কেমিক্যালস। এখন এই কেমিক্যালস গুলো ইউজ করার কারণে দেখা যায় জোনাকি পোকা সহ বিভিন্ন ধরনের উপকারী যে পোকাগুলো আছে, যেগুলো একসময় অনেক প্রচুর ছিল বাংলাদেশে কিন্তু এখন কিন্তু নেই, এটার একটা কারণ হচ্ছে এই ধরনের কীটনাশক ব্যবহার করা। তাহলে আমরা যদি এই কীটনাশকগুলো ব্যবহার করা বন্ধ করে দিই, দ্যাটস ইজ দেন এটাকে আমরা কি বলবো? ইলিমিনেশন। ঠিক আছে? ওকে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ, যেটা সেকেন্ড স্টেপ অফ হায়ারার্কি, এটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন কোনটা? যেমন আমাদের বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডে বা বিভিন্ন ওয়ার্ক অ্যাক্টিভিটিতে আমাদের বিভিন্ন ধরনের ফুয়েল ইউজ করতে হয়। এখন এই ফুয়েলটা যদি ফ্লেমেবল লিকুইড হয় এটা হচ্ছে খুব সহজে অটো ইগনিশন হয়ে যেতে পারে বা আনকন্ট্রোল ভাবে ফায়ার তৈরি হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, এই ফ্লেমেবল লিকুইডের অল্টারনেটিভ হিসেবে পরিবর্তে আমরা কম্বাস্টেবল লিকুইড ব্যবহার করতে পারি বা কম্বাস্টেবল ফুয়েল যেটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি। এখন ফ্লেমেবল আর কম্বাস্টেবলের পার্থক্যটা কি? ফ্লেমেবলটা হচ্ছে যেই ফুয়েল গুলো, যে ফুয়েল লিকুইড যেটা আছে এটা হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইটের নিচে যেটা ফ্লাশ পয়েন্ট থাকে, মানে যেটা খুব সহজে ইগনাইট হয়, এই ধরনের ফুয়েলকে বলা হয় ফ্লেমেবল। আর যেগুলো ফ্লাশ পয়েন্ট 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি, মানে এটা ফায়ার হতে হলে অনেক বেশি টেম্পারেচারের দরকার, মানে সহজে আগুন ধরে না, এই ধরনের ফুয়েলগুলোকে বলা হয় কম্বাস্টেবল। তাহলে আমরা যদি ফ্লেমেবলের পরিবর্তে কম্বাস্টেবল ফুয়েল ইউজ করতে পারি, যেমন হতে পারে আমরা অকটেনের পরিবর্তে আমরা ডিজেল ইউজ করতেছি, সেক্ষেত্রে এখানে অটো ইগনিশন হয়ে যাওয়া বা আনকন্ট্রোল ভাবে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, আমাদের কাজও হবে। সো এটা হচ্ছে সাবস্টিটিউশন। তারপর একটু আগে যেটা বললাম যে আমরা বিভিন্ন কাজের জন্য কেমিক্যালস ইউজ করি। ফর এক্সাম্পল বলছিলাম যে ফসলি জমিতে আমাদের হচ্ছে কীটনাশক দিতে হয়। এখন এই কীটনাশক হিসেবে আমরা পয়জন বা এই ধরনের কেমিক্যালস ইউজ না করে অনেক জায়গায় দেখবেন হচ্ছে মেহগনি ফলের বীজ, এটা হচ্ছে কীটনাশক হিসেবে ইউজ করা হয়। তাহলে এটা আমরা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল বললাম, তো এরকম যেখানেই হোক আমরা যদি হচ্ছে বেশি হ্যাজার্ডাস কোনো কিছুর পরিবর্তে একটু কম হ্যাজার্ডাস কোনো কিছু ব্যবহার করতে পারি, দেন এটাকে আমরা বলবো সাবস্টিটিউশন। এর পরের ধাপে যেটা আছে থার্ড স্টেপ অফ হায়ারার্কি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি হতে পারে? যেমন আমাদের বিভিন্ন মেশিনারিজ থাকতে পারে, বিভিন্ন মুভিং পার্ট থাকতে পারে, ওয়ার্কেট হাইটে কাজ করতে গেলে সাইড থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে ওই সব জায়গায় আমরা যদি গার্ড দিয়ে দেই বা রিলিং দিয়ে দেই তাহলে এটা একটা
ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। দেন আমাদের ওয়ার্ক প্লেসে ডাস্ট তৈরি হতে পারে, বা বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকতে পারে, বা বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস থাকতে পারে। আমরা এটা যদি বিভিন্ন ভেন্টিলেশনের মাধ্যমে, এটা লোকাল এক্সজস্ট ভেন্টিলেশন সিস্টেম হতে পারে বা জেনারেল এক্সজস্ট ভেন্টিলেশন সিস্টেম হতে পারে। তো এই ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে আমরা যদি ডাস্ট বা আমাদের জন্য ক্ষতিকারক যে জিনিসগুলো আছে এগুলোকে যদি আমি সরাই ফেলতে পারি, এটাও একটা ইঞ্জিনিয়ারিং। দেন আমাদের অনেক ইকুইপমেন্ট আছে বা আমাদের অনেক মেশিনারিজ আছে যেগুলো প্রচুর নয়েজ করতেছে হয়তো, তাহলে আমরা হয়তো এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারতেছি না, এলিমিনেশন করতে পারতেছি না, আর আমরা এটাকে অল্টারনেটিভ অন্য কিছু ব্যবহার করতে পারতেছি না। তাহলে কি করতে পারি? আমরা নয়েজটা কমানোর জন্য আমরা সাইলেন্সার ইউজ করতে পারি। তো এই যে সাইলেন্সার আমরা ইউজ করলাম বা করতেছি, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। দেন আমাদের ফোর্থ নাম্বার স্টেপ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। আমাদের হায়ারার্কি যেটা 4 নাম্বার স্টেপটা আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা কেমন হতে পারে? যেমন আমরা ওয়ার্কারদেরকে বা বিভিন্ন এমপ্লয়ীদেরকে বিভিন্ন সেফটি ট্রেনিং প্রোভাইড করি, তাহলে সেফটি ট্রেনিং প্রোভাইড করা এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। সেখানে আমরা কিভাবে পিপি ইউজ করতে হয়, কিভাবে আমাদের রিস্ক গুলোকে আইডেন্টিফাই করতে হয়, ওয়ার্কারদেরকে হচ্ছে প্রপার এসওপি শেখানো, যে কিভাবে কোন পদ্ধতিতে কাজটা করতে হবে, তাদেরকে স্কিল হিসেবে গড়ে তোলা, তাহলে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। দেন কি হতে পারে? এসওপির কথা যেটা বললাম, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা আছে, মানে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে আমাদের কাজগুলো করে নেওয়া, তাহলে এটাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হতে পারে। বা বিভিন্ন পলিসি তৈরি করে দেওয়া, জব রোটেশন করা, ম্যানেজমেন্ট অফ চেঞ্জ, এরকম যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। দেন আমরা বিভিন্ন ধরনের সাইনেজ ইউজ করতে পারি, যেমন ওয়ার্নিং সাইন, অথবা নিষিদ্ধ, এইটা এখানে করা যাবে না এরকম বিভিন্ন সাইন, অথবা ম্যান্ডেটরি, এখানে আবার হেলমেট ব্যবহার করতে হবে, এখানে আবার সেফটি শু ইউজ করতে হবে, এরকম যেই সাইনেস গুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি। সো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। এর বাইরে আরো বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, যেমন জব রোটেশন, তারপর সুপারভাইজার প্রোভাইড করা, কন্টিনিউয়াস মনিটরিং করা, পানিশমেন্ট দেওয়া, কেউ ভালো সেফটি ফলো করলে তাকে হচ্ছে রিওয়ার্ড করা, এই ধরনের যে সিস্টেম গুলো আছে এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। এবং ফাইনালি আমাদের হায়ারার্কি অফ কন্ট্রোলের সর্বশেষ স্টেপ যেটা, নাম্বার 5th স্টেজ, যেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটা হচ্ছে সবচাইতে কম ইফেক্টিভ একটা পদ্ধতি, কারণ পিপিইটা শুধুমাত্র যে ব্যবহার করবে শুধুমাত্র সেই নিরাপদ থাকতে পারবে। আদার্স এটা দ্বারা অন্যান্য মানুষ যারা আছে, যারা পিপি ইউজ করে নাই, তাদের এটা কোনো উপকার করবে না, একটা ব্যাপার। আর একটা হচ্ছে পিপি দ্বারা অ্যাক্সিডেন্ট ঠেকানো যায় না, অ্যাক্সিডেন্ট আটকানো যাবে না। পিপি যেটা করতে পারে, অ্যাক্সিডেন্ট হবে কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে যে কনসিকুয়েন্সটা বা রেজাল্টটা বা যে আউটকামটা আছে এইটা হয়তো কিছুটা কমায় আনা যাবে। ধরেন উপর থেকে একটা হ্যামার পড়লো কারো মাথায়, এখন সে যদি হেলমেট পরে থাকে, তখন ওই হ্যামারের আঘাতে তার যে ক্ষতি হতে পারতো সেটা কম হবে। কিন্তু হ্যামার যে পড়ছে, অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তো আর হেলমেট আটকাইতে পারে নাই। সো এইভাবে হচ্ছে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো, এই জন্য এটাকে লিস্ট ইফেক্টিভ বলা হয়। কিন্তু এর মানে এই না যে এটা উপকার করতেছে না, এটাও একটা রিস্ক কন্ট্রোল মেথড। এটাও অবশ্যই উপকারী, এটাও অবশ্যই দরকারি, কিন্তু এটাকে অনলি অন মনে করা যাবে না। এখন আসি, আমাদের যে 5টা স্টেপ ছিল রিস্ক কন্ট্রোলের, হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল, সেখানে হচ্ছে আমাদের যে ধাপগুলো ছিল এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতেছি। যেমন ধরেন আমাদের একটা কম্প্রেসার মেশিন আছে, কম্প্রেসার মেশিনটা প্রচুর নয়েজ তৈরি করতেছে, সুতরাং আমাদের সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে এটাকে বাদ দিয়ে দেওয়া, এলিমিনেশন করা। কিন্তু আমাদের তো কম্প্রেসার মেশিনটা কোনো না কোনো কাজে দরকার হচ্ছে, আমরা তো দেখা যায় এটাকে বাদ দিতে পারতেছি না, কিন্তু আবার এটা প্রচুর নয়েজ তৈরি করতেছে। সো আমি যদি ইলিমিনেশন করতে না পারি, আমি কি করতে পারি? নতুন একটা মেশিন কিনতে পারি যেটা তুলনামূলক কম নয়েজ তৈরি করে। সেক্ষেত্রে এটা হবে সাবস্টিটিউশন। যদি এটাও পসিবল না হয়, যে আমি নতুন একটা মেশিন এখন কিনতে পারতেছি না, তাহলে আমার পুরান মেশিনটাই আমি ব্যবহার করব, কিন্তু এটাকে এমন একটা রুমে রাখবো যেখান দিয়ে নয়েজটা বাইরে বের হচ্ছে না, মানে আশপাশে মানুষজন যারা আছে তাদের কোনো ক্ষতি করতে পারতেছে না। সো এটা একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। অথবা আমরা কি করতে পারি, মেশিনটার চারদিকে আমরা একটা অ্যাবজর্পশন ম্যাটেরিয়ালস বা কোন ইনসুলেটর দিয়ে ইনসুলেট করে দিতে পারি, এতে করেও নয়েজটা বাইরে কম বের হবে। তাহলে দুইটা যে কোনো একটা পদ্ধতি যদি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। তারপর আমরা কি করতে পারি? অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হিসেবে আমরা জব রোটেশন করা, মানে ওই যে কম্প্রেসারটা আছে ওইটার আশপাশে একজন মানুষ যাতে কন্টিনিউয়াস না থাকে, রোটেট করে দেওয়া। কিছুক্ষণ উনি ওইখানে থাকবে, কিছুক্ষণ উনি অন্য কাজ করবে, তারপর ওইখানে আবার আরেকজন চলে আসবে, এইভাবে জব রোটেশন করা।
মানুষকে ট্রেনিং দেওয়া, মানুষকে এই নয়েজে কি ক্ষতি হয় বা আমরা নয়েজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কিভাবে এখানে কাজ করবো, এই ব্যাপারগুলো জানানো। সো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। এবং সর্বশেষ যেটা আছে, আমরা হচ্ছে পিপি ইউজ করতে পারি, যেমন নয়েজের ক্ষেত্রে আমরা হচ্ছে এয়ার প্লাগ বা এয়ার মাফস এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। সুতরাং এই হচ্ছে আমার টোটাল হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল, আমরা এক্সাম্পল সহ দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কখন কোনটা কোথায় ব্যবহার করব, কোন ধরনের কন্ট্রোল মেজারটা আমরা গ্রহণ করব, মানে কোনটা বাস্তবসম্মত হবে, কোনটা ফিজিবল হবে। তাহলে কোন মেথডটা ফিজিবল হবে এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। যেমন রাইট ফর দ্য হ্যাজার্ড, মানে কোন জিনিসটা আমার ওই হ্যাজার্ডের জন্য উপযুক্ত, দরকারি। অ্যাপ্রোপ্রিয়েট গিভেন হাউ লাইকলি ইনজুরিস অর ইলনেস আর, মানে আমার কত ঘন ঘন ইনজুরি হচ্ছে, বা এই হ্যাজার্ডটা বা এই রিস্কটা আমার কত ঘন ঘন বা কত ফ্রিকুয়েন্টলি এটা আমার ক্ষতি করতেছে, সেটা আমার কনসিডারেশনে রাখতে হবে। কনসিস্টেন্ট টু উইথ এমপ্লয়ার পলিসিস ল অ্যান্ড রেগুলেশন, মানে আমি যে রিস্ক কন্ট্রোলটা নিব এটা আমাদের পলিসির সাথে যাচ্ছে কিনা, আমাদের কিছু কান্ট্রির ল থাকে, রেগুলেশন থাকে, এইগুলোর সাথে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের কনসিডারেশনে নিতে হবে। নট টু বার্ডেনসাম টু ওয়ার্কার্স, মানে আমি এমন একটা জিনিস দিলাম যেটা আসলে ওয়ার্কার ব্যবহারই করতে পারতেছে না, তাদের জন্য অসুবিধা হচ্ছে, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তাহলে এটা করা যাবে না। বা এটা আমাদের কনসিডারেশনে নিতে হবে যে এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা। রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস ইন দ্য ইন্ডাস্ট্রি, মানে এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা প্র্যাকটিস করা যায় কিনা, এটা কোনো সমস্যা বা এটার কোনো ইফেক্ট আছে কিনা, এই ধরনের জিনিসগুলো আমাদের কনসিডারেশনে রাখতে হবে। এটা ইফেক্টিভনেস, এটা রিলায়েবিলিটি, এটা ডিউরেবিলিটি, মানে আমি যে কন্ট্রোল মেজারটা নিলাম এটার ইফেক্টিভনেস, রিলায়েবিলিটি, ডিউরেবিলিটি আমাদের কনসিডারেশনে নিতে হবে। রেডিলি অ্যাভেলেবেল, জিনিসটা আমার অ্যাভেলেবেল আছে কিনা এটা আমার কনসিডারেশনে নিতে হবে। দেন এটা কতটা কস্ট ইফেক্টিভ, এটা শর্ট ও লং টাইম ইফেক্ট আছে কিনা, এই জিনিসগুলো আমার কনসিডারেশনে নিতে হবে। তাহলে এই সব জিনিসগুলো আমি কনসিডারেশনে নিয়ে তারপর আমি চিন্তা করবো যে আমার কোন কন্ট্রোল মেজারটা আমার কাজের জন্য ফিজিবল। হাউ ক্যান ইউ ইউজ দ্য হায়ারার্কি অফ কন্ট্রোল, এবার আমি এটা কিভাবে ব্যবহার করবো হায়ারার্কি অফ কন্ট্রোলটা। যেমন প্রথমে যে ফ্যাক্টরগুলো আমরা দেখলাম, এই ফ্যাক্টরগুলো অবশ্যই আমার কনসিডারেশনে নিতে হবে। তারপর কি করতে হবে, এটার যে প্রোস এন্ড কনস গুলো আছে, মানে আমি যে কন্ট্রোল মেজারটা নিলাম এটা ভালো দিক মন্দ দিক এই জিনিসগুলো আমার দেখতে হবে। আর দ্য কন্ট্রোল ফিজিবল ইন আওয়ার ওয়ার্ক প্লেস, এটা আমাদের ওয়ার্ক প্লেসের জন্য বাস্তবসম্মত কিনা। হোয়াই অর হোয়াই নট, কেন বাস্তবসম্মত কেন না, এটা আমার আইডেন্টিফাই করতে হবে, আমার অ্যাসেসমেন্ট করতে হবে। হোয়ার ডু দ্য ফিজিবল কন্ট্রোল ফল ইন দ্য হায়ারার্কি, আমি যে কন্ট্রোল মেজারটা নিলাম এটা আমার হায়ারার্কির কোন স্টেপে আছে। যেমন আমি শুধুমাত্র পিপি দিয়ে বসে থাকলাম, এখন পিপিটা তো লিস্ট ইফেক্টিভ, এটা তো অ্যাক্সিডেন্ট কমাইতে পারতেছে না, সুতরাং আমি শুধুমাত্র পিপি দিলে আমার উপকার কতটুকু হলো এটাও আমার আইডেন্টিফাই করতে হবে, আমার বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অনেকগুলো কনসিডারেশনের মাধ্যমে আমাদের ওয়ার্ক প্লেসের জন্য কোন কন্ট্রোল মেজারটা ফিজিবল এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তবে অবশ্যই আমরা হায়ারার্কি ফলো করব, মানে আমাদের মনে মনে রাখতে হবে প্রথম যেটা ছিল ইলিমিনেশন সেটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, এবং লাস্ট যেটা, যেটা হচ্ছে পিপি, এটা হচ্ছে সবচেয়ে কম ইফেক্টিভ। সুতরাং আমরা যখন রিস্ক কন্ট্রোল করার ট্রাই করব তখন হচ্ছে প্রথম থেকে নিচের দিকে আসবো, উপর থেকে নিচের দিকে আসবো, যাতে আমরা সবচাইতে বেশি ইফেক্টিভ রিস্ক কন্ট্রোল মেজারটা গ্রহণ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।